বাক স্বাধীনতা এটা নিয়ে কথাবার্তা কিন্তু বেশ জটিল। মানে কোথায় আমাদের কথা বলার অধিকার শেষ হচ্ছে আর কোথায় অন্যের অনুভূতিতে আঘাত লাগছে। জেরার্ড কেসির বই জ্যাপ এই জটিল বিষয়টাকে একটা মাত্র সহজ নীতির মাধ্যমে দেখার প্রস্তাব দেয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই নীতিটা ঠিক কী আর সেটা কতটা কাজের। আমাদের আজকের এই পুরো আলোচনাটা জেরার্ড কেসির বই জ্যাপ এর উপর ভিত্তি করে। লেখকের মূল যুক্তিটা হলো বাক স্বাধীনতা নিয়ে আমাদের এখনকার যে আইন কানুন সেগুলোর আসলে কোনো নির্দিষ্ট ভিত্তি নেই। এগুলো কেমন যেন একটা জগা খিচুড়ি, এক সময় এক রকম। আর তিনি এর একটা সমাধানও বাতলে দিয়েছেন। প্রশ্নটা শুনেই কেমন চমকে যেতে হয়, তাই না? অবিশ্বাস্য মনে হলেও এরকম ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটেছে। আর ঠিক এইরকম একটা ঘটনাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। ভদ্রলোকের নাম মার্ক মিচেন, ইউটিউবে অবশ্য কাউন্ট ড্যাংখোরা নামেই পরিচিত। উনি মজা করে ওনার বান্ধবীকে রাগানোর জন্য একটা ভিডিও বানিয়েছিলেন, কিন্তু সেই মজার পরিণাম হল মারাত্মক। তাকে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হলো। আর এই ঘটনাটা বাকস্বাধীনতার সীমা নিয়ে এক নতুন বিতর্ক উস্কে দিল। তো কাউন্ট ড্যাঙ্কুলার এই ঘটনাই আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যেটা লেখকের বইয়েরও মূল বিষয়। কিভাবে একটা সাধারণ জোক বা রসিকতা এমন মারাত্মক একটা আইনি লড়াইয়ের জন্ম দিতে পারে? এই যে সমস্যাটা, সেটা জেরার্ড কেসি তার বইতে ঠিক এভাবেই তুলে ধরেছেন। তার মতে বাক স্বাধীনতার আইনগুলো কোনো একটা নির্দিষ্ট নীতির ওপর দাঁড়িয়ে নেই। এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হওয়া কিছু বিচ্ছিন্ন আইনের সমষ্টি। ফলে আইনি সিদ্ধান্তগুলো প্রায়শই খামখেয়ালি হয়ে পড়ে, আগে থেকে অনুমান করা মুশকিল। তো এই যে জগা খিচুড়ি অবস্থা, এটা থেকে বেরোনোর জন্য লেখক একটা সহজ কিন্তু খুব শক্তিশালী নীতির কথা বলছেন, জিরো অ্যাগ্রেশন প্রিন্সিপল বা সংক্ষেপে জ্যাপ। জ্যাপের মূল কথাটা কিন্তু খুবই সহজ। আপনি সচেতন হয়ে কারোর বিরুদ্ধে শারীরিক আগ্রাসন শুরু করতে পারবেন না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো শুরু করা। মানে আত্মরক্ষার জন্য পাল্টা বল প্রয়োগ করা আর নিজে থেকে আগ্রাসন শুরু করা এক জিনিস নয়। এই নীতিটা শুধুমাত্র আগ্রাসন শুরু করার বিরুদ্ধে, আত্মরক্ষার বিরুদ্ধে নয়। ব্যাপারটা যে কতটা সহজ সেটা বোঝাতে লেখক একটা মজার ঘটনার কথা বলেন। বাচ্চারা যেমন শেখে যে অন্যকে মারা ঠিক না বা অন্যের খেলনা কেড়ে নেওয়া উচিত না, জ্যাপও ঠিক তেমনই একটা মৌলিক ধারণা। লেখকের মতে এটা এতটাই সহজ যে একটা ৩ বছরের বাচ্চাও এর মূল ব্যাপারটা ঠিকই বুঝে নেবে। এই জ্যাপ নীতিটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে কয়েকটা মূল ধারণা আছে। প্রথমত, আত্মমালিকানা, মানে আপনি আপনার নিজের শরীরের মালিক। আর দ্বিতীয়ত হল সম্পত্তির অধিকার। এই ধারণা অনুযায়ী আপনার শরীর বা আপনার সম্পত্তির ওপর কেউ যদি চড়াও হয়, তাহলে সেটা আপনার অধিকারে হস্তক্ষেপ করারই শামিল। আচ্ছা, এই যে এত সব তত্ত্বকথা হলো, কিন্তু এটা বাকস্বাধীনতার মতো একটা বাস্তব বিষয় কিভাবে কাজ করবে? চলুন এবার সেটাই দেখা যাক। জ্যাপ থেকে সরাসরি যে নীতিটা আসে সেটা হলো আমার বাড়ি আমার নিয়ম বা এমএইচএমআর। এর দুটো দিক আছে। প্রথমটা হলো নিজের জায়গায়, মানে নিজের সম্পত্তিতে আপনি যা খুশি বলতে পারেন। আর দ্বিতীয়টা হলো আপনার জায়গায় অন্যেরা কি বলতে পারবে সেটা নিয়ন্ত্রণ করার অধিকারও আপনারই। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো কারোই অন্যের প্ল্যাটফর্ম ব্যবহার করার কোনো জন্মগত অধিকার নেই। ধরুন একটা পত্রিকা যদি কোনো লেখা ছাপতে না চায়, সেটা তাদের সম্পত্তির অধিকারের প্রয়োগ, সেন্সরশিপ নয়। লেখকের মতে ভিউ সিনেমার মতো প্রাইভেট কোম্পানি বা বিজনেস ইনসাইডারের মতো প্রকাশকদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এই পর্যন্ত তো সব ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু আসল পরীক্ষাটা আসে যখন আমরা হেড স্পিচ বা ঘৃণামূলক বক্তব্যের কথা বলি। চলুন দেখি জ্যাপ এই কঠিন চ্যালেঞ্জটা কিভাবে সামলায়। ভাবা যায়, কানাডায় মাইক ওয়ার্ড নামে একজন কমেডিয়ানকে $৪২,০০০ জরিমানা করা হয়েছিল, শুধু এক প্রতিবন্ধী শিশু গায়ককে নিয়ে একটা জোক বলার জন্য। জোকটা নিঃসন্দেহে অনেকের কাছে খারাপ লেগেছে, কিন্তু মূল প্রশ্ন হল, আপত্তিকর কথা বলার জন্য কি আইনি শাস্তি হওয়া উচিত? আরেকটা উদাহরণ দেখুন। স্কট ল্যামন্টকে গ্লাসগোর একটা পাবলিক রাস্তায় উস্কানিমূলক বিলি বয়েজ গানটা গাওয়ার জন্য ৪ মাসের জেল দেওয়া হয়েছিল। বিচারক বলেছিলেন যে এই গানটা ভবিষ্যতে ভয়ঙ্কর কোনো সহিংসার কারণ হতে পারত। লেখক বাকস্বাধীনতা নিয়ে আজকের দিনের মানসিকতাকে দুটো শিবিরে ভাগ করেছেন। একদিকে আছে ভল্টেয়ার নীতি, তোমার কথার সাথে আমি একমত নাই হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দিতেও রাজি। আর ঠিক তার উল্টো দিকে আছে এরিয়াতলভ নীতি, তোমার কথায় আমি বিরক্ত, তাই তোমাকে থামানোর জন্য আমি সব কিছু করতে পারি। আজকের সমাজে এই দুটো নীতির মধ্যেই কিন্তু একটা বড় দ্বন্দ্ব চলছে। এবার আসা যাক লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিগুলোর একটায়।
ঘৃণ্য চিন্তা আর আসল অপরাধমূলক কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? হেট ক্রাইম বা ঘৃণামূলক অপরাধের এই অফিসিয়াল সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখুন। এখানে মূল শব্দটা হল অনুপ্রাণিত, মানে অপরাধটা শত্রুতা বা কুসংস্কার দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। লেখকের যুক্তিটা বুঝতে হলে এই সংজ্ঞাটা বোঝা খুব জরুরি। এই টেবিলটা দেখলে লেখকের যুক্তিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আইন অনুযায়ী অপরাধীর অভিপ্রায় বা ইন্টেনশন, মানে সে কি করতে চেয়েছিল সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার উদ্দেশ্য বা মোটিভ, অর্থাৎ সে কেন কাজটা করেছে, সেটা ঘৃণা থেকে নাকি লোভ থেকে, তা অপরাধের প্রকৃতি বদলে দেয় না। চুরি তো চুরি, কারণটা যাই হোক না কেন। সুতরাং লেখকের চূড়ান্ত সিদ্ধান্ত হল, হেট ক্রাইমের জন্য যদি অতিরিক্ত শাস্তি দেওয়া হয়, তার মানে আসলে ঘৃণা জিনিসটাকেই শাস্তি দেওয়া হচ্ছে। আর যেহেতু ঘৃণা একটা চিন্তা বা আবেগ, তার মানে হেট ক্রাইম আইন আসলে একটা থট ক্রাইম, মানে চিন্তার অপরাধকে শাস্তি দিচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জ্যাপ ফ্রেমওয়ার্ক কারো অনুভূতি, কথার ফলাফল বা বক্তার উদ্দেশ্যের ওপর নির্ভর করে না। এটা স্রেফ একটাই স্পষ্ট প্রশ্ন করে, এখানে কি কোনো ব্যক্তির শরীর বা সম্পত্তির ওপর আগ্রাসন শুরু করা হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে জ্যাপ অনুযায়ী আইনি হস্তক্ষেপের কোনো জায়গায় নেই। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, একটা মুক্ত সমাজের জন্য কোনটা ভালো ভিত্তি? একটা সুসংহত নীতি যা আমরা ঘৃণা করি এমন বক্তব্যকেও হয়তো রক্ষা করবে, নাকি একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যেখানে প্রত্যেকটা পরিস্থিতিকে আলাদাভাবে বিচার করা হয়, যা হয়তো আরও বেশি জটিলতা আর অসামঞ্জস্য তৈরি করতে পারে? এটা আসলেই ভাবনার বিষয়।